আচ্ছা, আমার স্ক্রিনে আবার লেখা দেখতেছেন ডিজাইন অফ স্টিল প্লেট গার্ডার ইন্ট্রোডাকশন। আচ্ছা, আমরা যদি প্রথমে একটু খেয়াল করি, when a member is required that is larger than that is available in rolled beam. rolled beam মানে হচ্ছে আপনি বাজারে যেই আই সেকশন গুলা বা যে আই বিম গুলা কিনতে পান, মানে কিনতে পাওয়া যায় যে আই বিম গুলা, এবং এই আই বিম গুলার যে ফ্লেঞ্জ আর যে ওয়েব আর ফ্লেঞ্জ কিন্তু কানেক্টেড থাকে। মানে বানানোর সময় যে ছাঁচের মধ্যে বা যে মোল্ডের মধ্যে এই স্টিলকে মানে গলায় স্টিল বা মেল্ট ধাতু বা গলিত ধাতুকে জমাট বাঁধায়া শক্ত স্টিলের বিমে কনভার্ট করে, ওইটার মধ্যে এই ওয়েব আর ফ্লেঞ্জ একসাথে কিন্তু জোড়া লাগানো থাকে, আলাদা কোনো ঝালাই বা নাট বল্টু দিয়ে জোড়া লাগাইতে হয় না। কিন্তু বাজারে এরকম যে রোল্ড বিম গুলা পাওয়া যায়, এগুলা যদি আপনার সাফিসিয়েন্ট না হয়, আপনি কাজ করতে গিয়ে দেখতেছেন আপনার আরো বড় সাইজের বিম লাগবে। ঠিক আছে, ইট ইজ নেসেসারি টু বিল্ড আপ এ সেকশন হুইচ ফর দ্য সেক অফ ইকোনমি হ্যাজ এ জেনারেল শেপ অফ অ্যান আই বিম। মানে আপনার একটা বিল্ড আপ সেকশন লাগবে, মানে আপনাকে একটা সেকশন বানাইতে হবে, ওয়েব আর ফ্লেঞ্জ আলাদা আলাদা জোড়া লাগায় আপনি একটা বড় সেকশন তৈরি করবেন। তো সেই ক্ষেত্রে এরকম আই শেপের বড় সাইজের বিম তৈরি করা হয়, এই ফ্লেঞ্জ আর এই ওয়েব আলাদা আলাদা তৈরি করে তাদের মধ্যে ওয়েল্ডিং করে ঝালাই করে তাদের মধ্যে কানেকশন দেওয়া হয়। এই সাইজের বড় আই শেপের যে বিম গুলা বা বড় সাইজ মানে বড় যে বিল্ট আপ সেকশন গুলো আছে, বিল্ট আপ, একটা হচ্ছে ইনবিল্ট বা রোল্ড বিম, মানে যেটা হচ্ছে আগে থেকে বানানো আছে বা একসাথে বানানো, আর আরেকটা হচ্ছে কি আপনি এটার প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা বানাবেন, ফ্লেঞ্জ আলাদা বানাবেন, ওয়েব আলাদা বানাবেন আপনার ডিজায়ার ডাইমেনশন অনুযায়ী, তারপর ওয়েল্ডিং করে একসাথে জোড়া লাগাবেন, মানে বিল্ড আপ সেকশন। এই বিল্ড আপ সেকশন গুলাকে বলা হচ্ছে প্লেট গার্ডার। ঠিক আছে, আচ্ছা, this built up I beam is called plate girder in which section modulus is greater than any available rolled beam. সেকশন মডুলাস কি? এটা হচ্ছে একটা বিমের, একটা বিম বা একটা স্ট্রাকচারাল মেম্বার কতটুকু স্ট্রেংথ নিতে পারবে এইটা বোঝার একটা ইন্ডিকেটর। সেকশন মডুলাস এস সমান সমান আমরা জানি আই বাই সি। আই কি? আই হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। কোনো একটা অবজেক্টের মোমেন্ট অফ ইনার্শিয়া বা গতির জড়তার ভ্রামকের মান যত বেশি হবে ওইটা তত দৃঢ় বা তত বেশি লোড নিতে পারবে না, পারবে? তাহলে আই এর মান যত বড় হবে এস এর মান তো ততই বড় হবে। আপনি চিন্তা করেন একটা এরকম মানে বিমের সেকশন, এটা সেন্ট্রয়েড তো এই বটম থেকে টপ থেকে সেন্ট্রয়েড মনে করেন ফিক্সড আছে, কিন্তু আমি যদি কোনোভাবে এটার আই এর মানটা বাড়াইতে পারি, মোমেন্ট অফ ইনার্শিয়ার মানটা বাড়াইতে পারি, তাইলেই তো আমার সেকশন মডুলাস এস এর মানটা বাড়তে থাকে। তো আমার ইনবিল্ড যেগুলা সেকশন আছে বা রোল্ড বিম যেগুলো আছে, যেগুলা আগের থেকে বানানো বা ফ্লেঞ্জ ওয়েব একসাথে আগের থেকে মানে কানেক্টেড আছে, এই ধরনের সেকশন গুলার চাইতে আমি যদি বিল্ট আপ সেকশন ইউজ করি, মানে আমি যদি ফ্লেঞ্জ ওয়েব আলাদা আলাদা বানায়, আমার ফ্লেঞ্জের ডাইমেনশন কতটুক দরকার আমি বাইর করব, আমার ফ্লেঞ্জের ডাইমেনশন কতটুক দরকার আমি বাইর করব, ওই অনুযায়ী আমি এগুলা মানে তৈরি করব, তৈরি করে তারপর আমি ওয়েল্ডিং করে জোড়া লাগাবো, আমি নিজে এগুলা কাস্টমাইজ করে তৈরি করব। এই কাস্টমাইজ সেকশন গুলাতে বা বিল্ট আপ সেকশন গুলাতে সেকশন মডুলাসটার ভ্যালু বেশি পাওয়া যায়, তার মানে বিম গুলা বেশি লোড বা বেশি স্ট্রেংথ নিতে পারে বা বেশি স্ট্রেংথ পাওয়া যায় বিমে। ঠিক আছে, এটা হচ্ছে একটা সুবিধা এই বিল্ট আপ সেকশন বা প্লেট গার্ডার ইউজ করার, নরমাল বাজারে যে অ্যাভেলেবেল রোল্ড বিম বা আই বিম গুলো আছে এগুলোর চাইতে। আচ্ছা, the moment resisting capacity of plate girder lies somewhere between those of deep standard roll wide plate shape and those of trusses. মানে প্লেট গার্ডারের মোমেন্ট রেজিস্ট করার যে ক্ষমতা, এটা হচ্ছে এই যে বাজারে যে আই বিম গুলো আছে এগুলা মানে এগুলোর চাইতে বেশি হয়, আবার যে ট্রাস গুলো আছে, ট্রাস নরমাল যে ট্রাস আপনি আমরা যে ট্রাসের ডিজাইন করা শিখছি এই ল্যাপটার পার্ট 1 এ, ওই ট্রাসের চাইতে আবার কম হয়। মানে ট্রাসের চাইতে কম, বাজারে যে অ্যাভেলেবেল রোল্ড বিম গুলো আছে এগুলোর চাইতে আবার বেশি। তার মানে আমরা বলতে পারি যে রোল্ড বিমের চাইতে আমার প্লেট গার্ডারের মোমেন্ট ক্যারি করার বা মোমেন্ট রেজিস্ট করার ক্যাপাসিটি বেশি, আবার প্লেট গার্ডারের চাইতে ট্রাসের মোমেন্ট রেজিস্ট করার বা মোমেন্ট ক্যারি করার ক্যাপাসিটি বেশি। এখন কথা হইলো তাইলে আমি বুঝলাম যে রোল বিম ইউজ না করে আমি কেন প্লেট গার্ডার ইউজ করবো, কারণ বুঝতে পারলাম যেখানে আমি সেকশন মডুলাস বেশি পাচ্ছি, আমি কাস্টমাইজ করে আমার ফ্লেঞ্জ ওয়েব তৈরি করতে পারতেছি, আমার প্লেট গার্ডার রোল্ড বিমের চাইতে বেশি মোমেন্ট রেজিস্ট করতে পারতেছে, কিন্তু ট্রাস তো আমার আবার প্লেট গার্ডারের চাইতে আরো বেশি মোমেন্ট রেজিস্ট করতে পারে, তাহলে আমি ট্রাস ইউজ না করে প্লেট গার্ডার কেন ইউজ করবো? অবশ্যই কিছু কারণ আছে, কারণগুলো আমরা একটু পরে দেখতেছি। আচ্ছা, প্লেট গার্ডার ক্যান বি ওয়েল্ডেড, মানে প্লেট গার্ডার হচ্ছে 3 রকম হইতে পারে। ঠিক আছে, মানে 2 রকম হইতে পারে, 3 রকম না, মেইনলি 2 রকম হইতে পারে। একটা
একটা হচ্ছে ওয়েল্ডেড। মানে এই যে ওয়েব আর ফ্লেঞ্জ গুলো আছে দেখেন, এটা হচ্ছে আমার একটা মানে আই শেপের প্লেট গার্ডার। প্লেট গার্ডারের এই উপরের মাথাটাকে কি বলে? ফ্লেঞ্জ। টপ ফ্লেঞ্জ বলে, টপ ফ্লেঞ্জ। আর এই নিচের মাথাটাকে কি বলে? বটম ফ্লেঞ্জ। বটম ফ্লেঞ্জ। 3-1 আপনারা বুঝতেছেন? 3-1। জি স্যার। আর এই মাঝখানের অংশটাকে কি বলে? ওয়েব। ওয়েব বলে। এই যে 3-1 আমরা যে টি বিমের ডিজাইন করতেছি আমরা ফ্লেঞ্জার ওয়েব তো চিনি সবাই, তাই না? জি স্যার। আচ্ছা, এটিএফটা কি? এটিএফটা হচ্ছে থিকনেস অফ দা ফ্লেঞ্জ, মানে এই ফ্লেঞ্জটা কতটুকু পুরুত্ব বা এটার হাইট কতটুকু, এটাকে টিএফ বলে। আর টিডব্লিউ কি? থিকনেস অফ দা ওয়েব, মানে এই ওয়েবটার থিকনেস কতটুকু। ঠিক আছে। আর এই যে ডি, এই ডি হচ্ছে আমার টপ ফ্লেঞ্জের একদম উপরের মাথার থেকে বটম ফ্লেঞ্জের একদম নিচ পর্যন্ত এই হাইটটুকুকে বলে হচ্ছে ডেপথ, মানে প্লেট গার্ডারের ডেপথ বা ডি বলে। ঠিক আছে। এই প্রথম ছবিটা হচ্ছে একটা ওয়েল। আর দেখেন এই প্লেট গার্ডার মানে এই যে এইচ, এই এইচটা হচ্ছে আসলে হাইট অফ দা ওয়েব। দেখেন ডি মানে হচ্ছে পুরা প্লেট গার্ডারের মানে হাইট বা ডেপথ। আর ছোট হাতের এইচ মানে কি? এই ফ্লেঞ্জটুকু বাদ দিয়ে শুধু ওয়েবের হাইট। মনে থাকবে? আমরা ডি দিয়ে কি বোঝাচ্ছি? পুরা প্লেট গার্ডারের উপর থেকে নিচ পর্যন্ত। আর এইচ দিয়ে কি বোঝাচ্ছি? শুধু ওয়েবের হাইটটুকু বোঝাচ্ছি, তাই না? বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। এটা তো গেল আমার উপরে একটা একটা ফ্লেঞ্জ, নিচে একটা ফ্লেঞ্জ। অনেক সময় উপরে একটা ফ্লেঞ্জের উপরে আরেকটা ফ্লেঞ্জ প্লেটের মতো বসানো থাকতে পারে। দেখেন একটা ফ্লেঞ্জ তার উপরে আরেকটা এরকম কভার প্লেট আছে, নিচে একটা বটম ফ্লেঞ্জ, তার নিচে আরেকটা কভার প্লেট আছে। এরকম ডাবল প্লেটও থাকতে পারে, এবং যদি ডাবল প্লেট থাকে সেই ক্ষেত্রে ওয়েল্ডিং করা থাকতে পারে। তো প্লেট গার্ডার উইথ কভার প্লেট, এটাও কিন্তু একটা ওয়েল্ডেড প্লেট গার্ডার। আমরা এই এই ছবিতে যেই তিনটা প্লেট গার্ডার দেখতেছি সবগুলো কি ওয়েল্ডেড, মানে ঝালাই করে লাগানো হয়েছে ওয়েব আর ফ্লেঞ্জের কানেকশন গুলা। 3 নম্বরটাতে দেখেন যে টি শেপের প্লেট গার্ডার, মানে হচ্ছে আমার এতটুকু একটা টি শেপ। ঠিক আছে, এই এতটুকু একটা টি শেপ, আবার এতটুকু একটা টি শেপ, এই দুইটার মাঝখানে একটা ওয়েব লাগানো হয়েছে এবং এগুলা ঝালাই করা হয়েছে। ঝালাই ঝালাই এই টিটা কিন্তু একটা বিল্ট আপ, একটা রোল্ড সেকশন, মানে আগের থেকে বানানো ছিল। এই টির মধ্যে কিন্তু কিন্তু কোনো ওয়েল্ডিং নাই। এই টি এর ফ্লেঞ্জ আর ওয়েব কিন্তু একসাথেই আছে, কোনো ঝালাই করা বা কোনো নাট বল্টু দিয়ে মানে কানেকশন দেওয়া লাগে না। কিন্তু এই টি এর সাথে এই নিচের টি, উপরের টি আর নিচের টির সাথে মাঝখানে যে ওয়েবটুকু আছে, এই ওয়েবটুকু কিভাবে লাগাইছে, কিভাবে জোড়া লাগাইছে বলেন তো? এই যে ওয়েল্ডিং করছে, ওয়েল্ডিং করে স্যার। এগুলো হচ্ছে ওয়েল্ডিং। ঠিক আছে। তো এই ওয়েল্ডেড প্লেট গার্ডার হচ্ছে আমার এক ধরনের প্লেট গার্ডার, আর একটা হচ্ছে রিভেটেড বা বোল্টেড, মানে আমি এই কানেকশন গুলো ওয়েল্ডিং না করে নাট বল্টু দিয়ে জোড়া লাগাবো। দেখেন, আচ্ছা এটাও একটা ওয়েল্ডেড প্লেট গার্ডার। এটা হচ্ছে কি? ওয়েল্ডেড বক্স গার্ডার, মানে হলো বক্স। এই মাঝখানের এই পোর্শনটুকু কিন্তু হলো। ঠিক আছে, মাঝখানে একটা গ্যাপ আছে আমার। এটা একটা সলিড ফ্লেঞ্জ, এটা একটা সলিড ফ্লেঞ্জ, আর এই দুই দিকে দুইটা ওয়েব, আর মাঝখানটা কি? এই মাঝখানের পার্টটুকু হচ্ছে হলো। এরকম বক্স শেপের হইলেও আমি ওয়েল্ডিং করে জোড়া লাগাতে পারতেছি ফ্লেঞ্জার ওয়েব গুলাকে। এই যে ওয়েল্ডিং 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 করছে, ওয়েল্ডিং করছে। আর আরেকটা কি ছিল? রিভেটেড অর বোল্টেড, মানে হচ্ছে এরকম আপনি এখানে একটা স্ক্রু বা বোল্ট দিয়ে জোড়া লাগাইছেন, এখানে একটা স্ক্রু বা বোল্ট দিয়ে এই ওয়েব আর ফ্লেঞ্জকে জোড়া লাগাইছেন, এখানেও সেম এই বোল্ট দিয়ে হচ্ছে ওয়েব আর ফ্লেঞ্জকে জোড়া লাগাইছেন, এখানেও সেম। তাহলে আমরা বুঝলাম যে আমাদের প্লেট গার্ডার মেইনলি হচ্ছে দুই রকমের। একটা হচ্ছে ওয়েল্ডেড প্লেট গার্ডার, মানে কানেকশনের উপর ভিত্তি করে দুই রকমের। একটা হচ্ছে ওয়েল্ডেড, আরেকটা কি? রিভেটেড বা বোল্টেড। আমরা আমাদের এই কোর্সে রিভেটেড প্লেট গার্ডারটা দেখবো না। এটা হচ্ছে আপনারা ডিজাইন অফ স্টিল স্ট্রাকচার কিছু থিওরিটিক্যাল কোর্স আছে, ওইখানে এই রিভেটেড জয়েন্ট আপনারা শিখবেন। আমি মেইনলি হচ্ছে একটা নরমাল আই শেপের প্লেট গার্ডার আপনাদেরকে ডিজাইন করব, দেখাবো ইনশাআল্লাহ, আপনারাই করবেন। তো এবং আমরা এটা কি, আমরা ওয়েল্ডেড আই শেপের একটা প্লেট গার্ডার, মানে আমরা হচ্ছে এই প্লেট গার্ডারটা আমরা ডিজাইন করব। এই যে এটা প্রথমটা। ঠিক আছে, বুঝতে পারছি? জি স্যার। ওকে। আচ্ছা এখন দেখেন, একটু আগে বললাম যে আমার রোল্ড সেকশনের চাইতে প্লেট গার্ডারের মোমেন্ট ক্যারি করার ক্যাপাসিটি বেশি। আবার প্লেট গার্ডারের চাইতে কার মোমেন্ট ক্যারি করার ক্যাপাসিটি বেশি বলছিলাম? রোল্ড সেকশনের চাইতে প্লেট গার্ডারের মোমেন্ট ক্যারি করার ক্যাপাসিটি বেশি। আর প্লেট গার্ডারের চাইতে কার মোমেন্ট ক্যারি করার ক্যাপাসিটি বেশি বলেন? কি বলছিলাম? ট্রাসের বেশি।
তাহলে ট্রাস যদি প্লেট গার্ডারের চাইতে মোমেন্ট বেশি ক্যারি করতে পারে, তাহলে আমি ট্রাস ইউজ না করে কেন প্লেট গার্ডার ইউজ করব? লাভটা কি? লাভ হচ্ছে প্লেট গার্ডার ইউজ করার কিছু সুবিধা আছে, কিছু অসুবিধাও আছে। সুবিধাগুলো কি কি? প্লেট গার্ডার আর ইউজড ইন বোথ বিল্ডিং এন্ড ব্রিজেস। আপনার প্লেট গার্ডার কিন্তু শুধু ব্রিজের ক্ষেত্রে বা মানে ব্রিজের ক্ষেত্রে না, আমার অনেক সময় বিল্ডিং এর ক্ষেত্রেও যদি বিল্ডিং এর গ্রেড বিম মানে মাটির নিচে যে বিম গুলো আছে এই বিম গুলোর সাইজ অনেক বেশি বড় হয়ে যায়, তো সেই ক্ষেত্রে প্লেট গার্ডার বা স্টিলের বিম যদি কোনো বিল্ডিং এ ইউজ করা লাগে এবং ওই স্টিলের বিমের সাইজ যদি নর্মাল সাইজের থেকে অনেক বেশি বড় হয়, সেই ক্ষেত্রে প্লেট গার্ডার বিল্ডিং এর ক্ষেত্রে ইউজ করা হয়, আর ব্রিজের ক্ষেত্রে তো প্লেট গার্ডার ইউজ করা হয়। ঠিক আছে। আচ্ছা, ইন বিল্ডিং when large column free space are designed, মানে আপনি মনে করেন একটা বিল্ডিং ডিজাইন করতেছেন, আপনার ওই বিল্ডিং এ অনেক বড় একটা কলাম ছাড়া মানে কলাম ফ্রি জায়গা লাগবে। মনে করেন অডিটোরিয়াম, অডিটোরিয়ামের মাঝখানে যদি কলাম থাকে তাহলে অডিটোরিয়ামে যারা দর্শক তারা তো সামনের স্টেজ ঠিক মতো দেখতে পারবে না, তাদের ভিজিবিলিটি বাধাপ্রাপ্ত হবে। তো তারা যেন ঠিক মতো স্টেজের দিকে দেখতে পারে ওই জন্য মাঝখানে কোনো কলাম যেন দেয়া না লাগে, বড় আনসাপোর্টেড স্প্যান ডিজাইন করা লাগলে সেই ক্ষেত্রে আপনি প্লেট গার্ডার ইউজ করতে পারেন। ঠিক আছে। ট্রাস অথবা প্লেট গার্ডার ইউজ করতে পারেন, তো ট্রাস ইউজ করার ক্ষেত্রে প্লেট গার্ডারটা হচ্ছে বেশি ইকোনমিক্যাল। আচ্ছা, ইন সাচ কেসেস দ্য ডিজাইনার মাস্ট চুজ বিটুইন এ প্লেট গার্ডার এন্ড এ ট্রাস। এরকম যখন বড় কলাম ফ্রি জায়গা লাগতেছে একজন ডিজাইনারের, হয় ট্রাস ইউজ করা লাগবে নাহলে প্লেট গার্ডার ইউজ করা লাগবে। এখন সে আসলে ট্রাস ইউজ করবে নাকি প্লেট গার্ডার ইউজ করবে? ট্রাস ইউজ করলে মোমেন্ট রেজিস্ট করার ক্যাপাসিটি বেশি পাবে, প্লেট গার্ডার ইউজ করলে হয়তো একটু কম পাবে, কিন্তু ট্রাসের চাইতে প্লেট গার্ডার ইউজ করার কিছু সুবিধা বা কিছু বেনিফিট আছে। বেনিফিট গুলা কি কি? কানেকশন আর লেস ক্রিটিক্যাল ফর প্লেট গার্ডার দেন ফর ট্রাস। ট্রাসের এই কানেকশন এই বা এই জয়েন্ট গুলা অনেক বেশি ক্রিটিক্যাল। আমরা এরকম একটা জয়েন্টে গাছের প্লেট ইউজ করি না, মনে আছে? আমরা গাছের প্লেট ইউজ করি। স্যার Yes, মেন প্লেটটা। হ্যাঁ, মানে আপনি এটাকে মিল বেন্ডও বলে, এটাকে গাছের প্লেটও বলে। এই যে এরকম একটা প্লেট ইউজ করা হয়, এটার এদিক থেকে একটা মেম্বার এসে ঢুকে, যে প্লেটটার সাথে যুক্ত থাকে ওইটা গাছ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না? এদিক থেকে একটা মেম্বার এসে ঢুকে, এটাকে মিল বেন্ডও বলে, গাছের প্লেটও বলে। তো আমরা এই প্লেটটার থিকনেস কত হবে, ওয়েল্ডিং এর সাইজ কত হবে, এগুলো আমরা ট্রাস ডিজাইন করার সময় দেখছি। তো মেইনলি প্রবলেমটা হচ্ছে ট্রাসে কানেকশন গুলো অনেক জটিল, অনেক কমপ্লিকেটেড। বাট আমার প্লেট গার্ডারে তো কানেকশনে এত ঝামেলা নাই। আমার এই ফ্লেঞ্জ আছে, এই ওয়েব আছে, এই দুটার মাঝখানে আমি ওয়েল্ডিং করে দিলে আমার কাজ শেষ, ঝালাই করে দিলে কাজ শেষ। কানেকশন গুলো সহজ প্লেট গার্ডারে, বা কানেকশন গুলো লেস কমপ্লিকেটেড, এটা একটা সুবিধা। 2 নম্বরটা হচ্ছে ফেব্রিকেশন কস্ট অফ প্লেট গার্ডার ইজ লেস দেন দ্যাট অফ ট্রাস। মানে ট্রাস যে আপনি প্রত্যেকটা মেম্বার আলাদা আলাদা জোড়া লাগাবেন বা ফেব্রিকেট করবেন, এটার কস্টিং এর চাইতে প্লেট গার্ডারের ফেব্রিকেশন কস্ট অনেক কম। প্লেট গার্ডারটা ইকোনমিক্যাল, এটা আরেকটা সুবিধা ট্রাস ইউজ না করে প্লেট গার্ডার ইউজ করলে। 3 নাম্বারটা হচ্ছে প্লেট গার্ডার ক্যান বি ইরেক্টেড মোর র্যাপিডলি এন্ড মোর চিপলি দেন ট্রাসেস। আপনি যে এই ট্রাসটা তৈরি করবেন, এই মেম্বার গুলোকে তো আপনাকে ইরেক্ট করতে হবে, মানে এখন এগুলো মাটিতে আছে, মাটি থেকে জায়গা মতো বা পজিশন মতো এগুলোকে তুলতে হবে। প্লেট গার্ডারের ক্ষেত্রেও সেম, আপনি প্লেট গার্ডার বানাই নিয়ে আসছেন, আপনার তো জায়গা মতো এগুলোকে তুলে বসাইতে হবে। তো জায়গা মতো বসানোর যে ব্যাপারটা বা প্লেসমেন্টের যে ব্যাপারটা, এটা হচ্ছে প্লেট গার্ডারের জন্য অনেক ইজি এবং অনেক র্যাপিডলি বা তাড়াতাড়ি কাজ করা যায়। বাট ট্রাসের জন্য একটা মেম্বার এরকম বেঁকা, একটা সোজা, একটা তেরা হয়ে বসতেছে, মানে এগুলো অ্যাঙ্গেল ঠিক করতে আপনার অনেক টাইম যাবে। তো ফেব্রিকেশন বা প্লেসমেন্ট হচ্ছে কার জন্য ইজি? প্লেট গার্ডারের জন্য ইজি, ট্রাসের জন্য একটু কমপ্লিকেটেড। আচ্ছা, তারপর ডেপথ অফ প্লেট গার্ডার ইজ লেস দেন দ্য হাইট অফ এ কম্পারেবল ট্রাস। মানে একটা প্লেট গার্ডারের ডেপথ, একটা প্লেট গার্ডারের ডেপথ কতটুকু? টপ ফ্লেঞ্জের একদম উপর থেকে বটম ফ্লেঞ্জের একদম নিচ পর্যন্ত না, আমরা বললাম একটু আগে এতটুকু না? जी सर, जी सर, একটা প্লেট গার্ডারের ডেপথ হচ্ছে একটা ট্রাসের হাইটের চাইতে কম হয়। মানে একটা ট্রাস আপনি যদি একই জায়গায় ট্রাস ইউজ করেন তাহলে এটার যে যতটুকু হাইট লাগবে একটা প্লেট গার্ডারের হাইট তার চাইতে কম। তার মানে ভার্টিক্যাল ক্লিয়ারেন্স মানে উচ্চতার যে ব্যাপারটা, এটা কিন্তু প্লেট গার্ডার আপনাকে একটা বেনিফিট দিচ্ছে, কারণ এটা কম উচ্চতা কনজিউম করতেছে। বাট আপনি যদি একটা ট্রাস ব্যবহার করেন, এটা কিন্তু অনেক হাইট বা অনেক উচ্চতা কনজিউম করে ফেলতেছে বা দখল করে ফেলতেছে। ঠিক আছে। তো দিস মেক্স দেম ভেরি অ্যাট্রাকটিভ ফর মাল্টি লেভেল হাইওয়ে ব্রিজেস। মানে হাইওয়ে ব্রিজ যদি একতলা হয় সেক্ষেত্রেও আমি ট্রাস ইউজ না করে প্লেট গার্ডার ইউজ করতে পারি। যদি মাল্টি লেভেল মানে 2 তলা ব্রিজ হয় বা 3 তলা ব্রিজ হয়, সেই ক্ষেত্রেও আমি যদি হাইট কমাইতে চাই ব্রিজের, ঠিক আছে, আমি হাইট কমাইতে চাইলে কি ট্রাস ব্যবহার করব নাকি প্লেট গার্ডার ব্যবহার করব, কোনটা? प्लेट প্লেট গার্ডার। কারণ আমার প্লেট গার্ডারের ডেপথ ট্রাসের হাইটের চাইতে কম লাগে। একটা ছবি দেখেন, এই যে দেখেন, এই যে এটা কিন্তু আমার প্লেট গার্ডার, এই যে এটা কিন্তু একটা প্লেট গার্ডার। ঠিক আছে, এই প্লেট গার্ডার এই পাশে একটা আছে, ওই পাশে একটা আছে, এটার উপরে কি বসবে? এটার উপরে হচ্ছে গিয়া ব্রিজের স্প্যানটা হচ্ছে বসবে। ঠিক আছে। তারপর দেখেন যে এটা একটা প্লেট গার্ডার,
এটা কি শেপের প্লেট গার্ডার বলেন তো, কে বলতে পারবেন? এটা কি আই শেপের Box. প্লেট গার্ডার? Box, sir. এটা হচ্ছে বক্স গার্ডার। হ্যাঁ, এটা হচ্ছে বক্স গার্ডার। তো এটার উপর আমার কি এই যে ব্রিজের স্প্যানটা বসছে প্লেট গার্ডারের উপরে। আর এটা দেখেন এই যে একটা মাল্টি লেভেল যদি দেখাই, এই যে এটা একটা মাল্টি লেভেল ব্রিজ, ঠিক আছে, দোতলা ব্রিজ। তো আমাদের প্লেট গার্ডার কোনগুলো? এই অংশগুলো হচ্ছে আমাদের প্লেট গার্ডার। তো আপনি প্লেট গার্ডার ইউজ করাতে কিন্তু হাইট কম লাগতেছে। আপনি যদি প্লেট গার্ডার ইউজ না করে ট্রাস ইউজ করতেন এখানে, তাহলে দেখা যেত যে ব্যাপারগুলো এরকম হয়ে গেছে, এরকম অনেক বেশি হাইটের ট্রাস লাগতো। তো জিনিসটা হচ্ছে কি, আমার এই ব্রিজটার উচ্চতা বাড়াই দিত, দেখতেও খারাপ লাগতো। তো আমি প্লেট গার্ডার ইউজ করতে আমার দেখতেও ভালো লাগতেছে, প্লাস কি আমার ব্রিজের যে হাইট, এই হাইটটাও আমি কমাইতে পারছি ট্রাস ইউজ না করে প্লেট গার্ডার ইউজ করাতে। আচ্ছা, তো এগুলো হচ্ছে প্লেট গার্ডারের সুবিধা। তারপরে আরেকটা সুবিধা হচ্ছে দেখেন যে প্লেট গার্ডার জেনারেলি ভাইব্রেট লেস দ্যান ট্রাসেস আন্ডার মুভিং লোড। এই ব্রিজের উপর দিয়ে যখন গাড়ি যাবে বা মুভিং লোড যাবে, তখন মুভিং লোডের মানে মুভিং লোড আসলে আমার ট্রাস কিন্তু বেশি ভাইব্রেট করবে। আর প্লেট গার্ডার ট্রাসের তুলনায় ব্রিজটাতে কম ভাইব্রেশন ক্রিয়েট করবে। আপনার কি বেশি ভাইব্রেশন মানে চান নাকি কম ভাইব্রেশন চান, কোনটা? Sir. একটা স্ট্রাকচারের জন্য ভাইব্রেশন কম হইলেই তো ভালো। তো আমি প্লেট গার্ডার ইউজ করলে ট্রাসের তুলনায় ভাইব্রেশনকে মানে মিনিমাইজ করতে পারছি। পেইন্টিং অফ প্লেট গার্ডার ইজ ইজিয়ার দ্যান পেইন্টিং অফ ট্রাসেস। রং করা মানে 2 দিন পর পর যখন আপনার মরিচা পড়বে বা এরকম রং ফেড হয়ে যাবে, তখন আপনি একটা ট্রাস রং করতে গেলে আপনার সময় অনেক বেশি লাগবে। বাট ওই তুলনায় প্লেট গার্ডারের রং করা বা মেইনটেনেন্স অনেক সহজ। সো ট্রাস ইউজ না করে প্লেট গার্ডার আমি ইউজ করতে পারি। দিস মিনস লেস মেইনটেনেন্স কস্ট ফর প্লেট গার্ডার। মানে প্লেট গার্ডারের মেইনটেনেন্স কষ্ট কি তার চাইতে কম, ট্রাসের চাইতে কম। তাহলে এতগুলা সুবিধা ট্রাস ইউজ না করে আমি প্লেট গার্ডার ইউজ করবো, তাহলে তো আমি প্লেট গার্ডার ইউজ করতেই পারি। হয়তো প্লেট গার্ডারের মোমেন্ট রেজিস্টিং ক্যাপাসিটি ট্রাসের চাইতে একটু কম, তো আমি মানে একটু বড় সাইজের প্লেট গার্ডার ইউজ করব। আমার যে সাইজের ট্রাস ইউজ করে আমি মনে করেন 5000 ফিট মোমেন্ট রেজিস্ট করতে পারতেছি, একই সাইজের প্লেট গার্ডার ইউজ করে তো আমি 5000 ফিট মোমেন্ট রেজিস্ট করতে পারবো না। আমাকে হয়তো আরেকটু বড় সাইজের প্লেট গার্ডার ইউজ করতে হবে সমপরিমাণ মোমেন্ট রেজিস্ট করার জন্য। করলাম, সমস্যা নেই, কারণ যেহেতু এতগুলা বেনিফিট পাচ্ছি। আচ্ছা, ইন কন্ট্রাস্ট মানে প্লেট গার্ডারের তো সব দেখলাম, অ্যাডভান্টেজই দেখলাম, বাট এটার অসুবিধা বা ডিসঅ্যাডভান্টেজ কোনটা? প্লেট গার্ডার ইন জেনারেল আর হেভিয়ার দ্যান ট্রাস। মানে প্লেট গার্ডার ট্রাসের সাথে নরমালি একটু একটু ভারী হয়, স্পেশালি ফর ভেরি লং স্প্যান। মানে যখন প্লেট গার্ডারের স্প্যান লেন্থ কোনটা? এই যে আমার এখান থেকে এতটুকু স্প্যান লেন্থ না, এতটুকু স্প্যান লেন্থ না? জি স্যার। এই স্প্যান লেন্থ যখন বড় হবে তখন নরমালি ট্রাসের তুলনায় প্লেট গার্ডারের ওজন বেশি হয়ে যাবে, প্লেট গার্ডার একটু ভারী হয়ে যাবে। এটাই হচ্ছে প্লেট গার্ডারের একটা অসুবিধা। আচ্ছা, যাই হোক, আমরা বুঝলাম যে আমরা কেন প্লেট গার্ডার ইউজ করব বা কেন করতে পারি। আচ্ছা, এইটা হচ্ছে দেখেন যে আমাদের মানে সাইজ বা শেপের উপর, একটাও দেখছিলাম কানেকশনের উপর ভিত্তি করে প্লেট গার্ডার হচ্ছে কয় রকমের, 2 রকমের। একটা হচ্ছে ওয়েল্ডেড প্লেট গার্ডার, একটা হচ্ছে কি রিভেটেড বা বোল্টেড প্লেট গার্ডার। আর এটা হচ্ছে শেপ এবং ম্যাটেরিয়াল, এটার উপর ভিত্তি করে আপনি প্লেট গার্ডারকে 3 ভাগে ভাগ করতে পারেন। প্রথমটা তো বক্স গার্ডার আমরা চিনি, আমরা দেখছি যে এই যে এখানে একটা মানে বক্স গার্ডার ইউজ করা হইলো। এটা একটা বক্স গার্ডারের ক্রস সেকশনের ছবি, এই পার্টটুকু হচ্ছে কি হলো। আচ্ছা, এটা ওয়েল্ডেড বক্স গার্ডার। তারপর হচ্ছে কি হাইব্রিড গার্ডার। হাইব্রিড গার্ডারের ক্ষেত্রে কি হচ্ছে, আচ্ছা বলেন তো এটা কি শেপের, এটা মানে কোন ধরনের হাইব্রিড গার্ডার? স্যার আই শেপ। এটা না, শেপ তো ঠিক আছে, বাট বিল্ড আপ গার্ডার উইথ টি সেকশন না? দেখেন এখানে আমি দুইটা জি টি স্যার, কে, মাঝখানে আছে। জি স্যার, ঠিক আছে। দুইটা টি কে আমি মাঝখানে একটা ওয়েবের সাহায্যে ওয়েল্ডিং করে জোড়া লাগাইছি না? জি স্যার। জি স্যার। এটাকে হাইব্রিড কেন বলতেছে, কারণ এখানে আমার যে টি গুলো আছে বা যে ফ্লেঞ্জ গুলো আছে, ফ্লেঞ্জের স্টিলটার স্ট্রেংথ বেশি, হাই স্ট্রেংথ ফ্লেঞ্জ, হাই স্ট্রেংথ ফ্লেঞ্জ। আর মাঝখানে যে ওয়েবটুকু আছে, এই ওয়েবের মানে স্টিলের স্ট্রেংথ কিন্তু কম। মনে করেন আমি ফ্লেঞ্জ বানাইতে A36 স্টিল ইউজ করছি, সরি A60 স্টিল ইউজ করছি। A60 মানে কি, এই স্টিলটার ইল্ড স্ট্রেস বা FI এর ভ্যালু কত? 60 KSI। জি স্যার। আচ্ছা, আর আমি মনে করেন এই যে মাঝখানে লো স্ট্রেংথ ওয়েব, এই ওয়েবটাতে ব্যবহার করছি A36 স্টিল। তাহলে এই A36 স্টিলের FI এর মান কত? 36 KSI। তার মানে আমি ফ্লেঞ্জে ইউজ করলাম বেশি মানে স্ট্রং স্টিল বা বেশি ক্যাপাসিটির স্টিল, আর ওয়েবে ইউজ করলাম কম ক্যাপাসিটির স্টিল। তো দুই ক্যাপাসিটি বা দুইটা ডিফারেন্ট ক্যাপাসিটির স্টিল ইউজ করে আমি যেহেতু প্লেট গার্ডারটা তৈরি করছি, যেন এটাকে হাইব্রিড গার্ডার বলে, হাইব্রিড গার্ডার, ঠিক আছে। ওকে, তারপর যদি আমাদের প্লেট গার্ডারের মধ্যে এরকম কিছু ইনক্লাইন মেম্বার থাকে, যেরকম আমি ডেল্টা শেপ, এরকম ডেল্টা শেপে হচ্ছে আমি জোড়া লাগাইলাম,
সেই মানে এরকম যদি ইনক্লাইন মেম্বার থাকে একটা মানে আই এর মাঝখানে যদি এরকম কিছু ইনক্লাইন পার্ট থাকে সেই ক্ষেত্রে এগুলোকে ডেল্টা গার্ডার বলে। তাহলে আমরা শেপ এবং ম্যাটেরিয়ালের উপর ভিত্তি করে পেট গার্ডার 3 রকম দেখলাম, বক্স গার্ডার, হাইব্রিড গার্ডার, ডেল্টা গার্ডার। আর কানেকশনের উপর ভিত্তি করে 2 রকম দেখলাম, ওয়েল্ডেড প্লেট গার্ডার আর একটা কি রিভেটেড বা বোল্টেড প্লেট গার্ডার। মনে থাকবে? হাইব্রিড গার্ডার স্যার দুইটাই স্যার হাই স্ট্যান্ডার্ড স্ট্রেংথ ইউজ করলে স্যার বেশি ভালো হতো না? হয়তো, কিন্তু আমার দরকার নাই। আমি যদি আমার ওয়েবে মনে করেন যে টেনশনের ভ্যালু খুব কম আসতেছে, আমার মানে ওয়েবে যদি আমি হাই স্ট্রেংথের স্টিল ব্যবহার করি খরচ বেড়ে যাবে। আপনার স্টিলের স্ট্রেংথ যত বেশি ওটা কিনতে আপনার তত বেশি টাকা খরচ হবে না? আপনার কাছে A60 স্টিল দোকানদার যে দামে বিক্রি করবে A36 স্টিল একই দামে বিক্রি করবে না স্যার। আপনি খরচ তো কমাইতে হবে। তো তখন মানে যখন দরকার নাই তখন আপনি কেন আপনার ওয়েবেও হাই স্ট্রেংথের স্টিল ব্যবহার করবেন? তখন তো ব্যবহার করার দরকার নেই। তখন বেশি আপনার মূল্যের জন্য আর কি স্যার। হ্যাঁ ফ্লেঞ্জে যদি আপনি ব্যবহার করতে চান হাই স্টিল দরকার হইলে করবেন, ওয়েবে দরকার না হইলে করবেন না, দরকার হইলে করবেন, সমস্যা নেই। বাট যদি এরকম দুইটা ডিফারেন্ট স্ট্রেংথের স্টিল আপনি ইউজ করে একটা প্লেট গার্ডার আপনি জোড়া লাগান বা ওয়েল্ডিং করেন তখন ওই প্লেট গার্ডার গুলোকে বলা হচ্ছে হাইব্রিড গার্ডার। ঠিক আছে? আর ডেল্টা গার্ডার তো আমরা দেখলাম যে যদি এরকম ইনক্লাইন মেম্বার থাকে প্লেট গার্ডারের মাঝখানে ঝালাই করা তাহলে এগুলোকে ডেল্টা গার্ডার বলে। এতটুকু সবার ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে। Yes. আচ্ছা, এবার দেখেন যে আমরা একটা আই সেকশনের মানে আই সেকশন যে প্লেট গার্ডারটা দেখতে আই এর মতো এরকম একটা প্লেট গার্ডারের বিভিন্ন যে পার্ট গুলো আছে মানে বিল্ট আপ আই সেকশন, এটা কিন্তু রোল্ড আই সেকশন না। রোল্ড হইলে মানে কি বুঝতাম যে ফ্লেঞ্জ আর বিম একসাথে আগের থেকে জোড়া লাগানো আছে। আর বিল্ট আপে কি হচ্ছে আমি ফ্লেঞ্জ আলাদা বানাচ্ছি, ওয়েব আলাদা বানাচ্ছি, তারপর কি করতেছি ওয়েল্ডিং করে জোড়া লাগাচ্ছি, ঝালাই করতেছি। এরকম একটা বিল্ট আপ আই সেকশনের বিভিন্ন যে পার্ট গুলো আছে যে পার্ট গুলো আমরা ডিজাইন করবো পার্ট গুলা কি কি টপ ফ্লেঞ্জ। সবাই টপ ফ্লেঞ্জ চিনেন? জি স্যার। আই সেকশন উপর এটা কি? রেডি টু টপ আচ্ছা, এটা কি? ওয়েব স্যার। এটা হচ্ছে আমাদের ওয়েব। স্যার ওয়েব। আর নিচে এটা কি? বটম ফ্লেঞ্জ। নিচেরটা স্যার বটম স্যার। এটা হচ্ছে বটম ফ্লেঞ্জ। আচ্ছা, আমরা চিনি নাকি ইন্টারমিডিয়েট স্টিফনার চিনেন, বিয়ারিং স্টিফনার চিনেন? আচ্ছা, ওয়েল্ডিং মানে কি? ওয়েল্ডিং মানে হচ্ছে আমি এই ওয়েব আর এই ফ্লেঞ্জ এই বরাবর ঝালাই করে এভাবে জোড়া লাগাই দিব, জোড়া দিছি। এইভাবে ঝালাই করবো এই বরাবর একদম শুরু থেকে পর্যন্ত ঝালাই করে দিব। আচ্ছা, ওয়েল্ডিং ও তো বুঝলাম, আমাদেরকে ওয়েল্ডিং ও ডিজাইন করতে হবে, আমাদেরকে টপ ফ্লেঞ্জ বটম ফ্লেঞ্জ ওয়েব ওয়েল্ডিং সবই ডিজাইন করতে হবে, ইন্টারমিডিয়েট স্টিফনারও ডিজাইন করতে হবে, বিয়ারিং স্টিফনারও ডিজাইন করতে হবে। প্রশ্ন হচ্ছে এই ইন্টারমিডিয়েট স্টিফনারটা কি জিনিস আর বিয়ারিং স্টিফনার কি জিনিস? ব্যাপারটা হচ্ছে দেখেন আমাদের এই যে প্লেট গার্ডার এটার উপর যখন লোড আসবে এটার উপর দিয়ে যখন একটা গাড়ি যাবে যদি একটা ব্রিজের ক্ষেত্রে ব্যবহার করি প্লেট গার্ডারটা এভাবে বাঁকার চেষ্টা করবে না? চেষ্টা করবে? জি স্যার। আমি যদি এদিক থেকে দেখি সাইড থেকে চিন্তা করেন এটা হচ্ছে আমার টপ ফ্লেঞ্জ, আমি সাইড ভিউ চিন্তা করতেছি এ পাশ থেকে, আর মাঝখানে কি আছে আমার ওয়েব আছে, আর এটা কি ফ্লেঞ্জ? বটম ফ্লেঞ্জ না? বটম। এভাবে করে বাঁকার চেষ্টা করবে। তো আমি বুঝতেছি যে আমার টপ ফ্লেঞ্জ আর বটম ফ্লেঞ্জে কি বেন্ডিং মোমেন্ট আসতেছে, তো তাদেরকে কি করতে হবে বেন্ডিং মোমেন্টটাকে রেজিস্ট করতে হবে। কিন্তু তারা যখন বাঁকতেছে দেখেন টপ ফ্লেঞ্জটাও এদিকে একটা ধাক্কা দিচ্ছে, বটম ফ্লেঞ্জটাও কি এদিকে একটা ধাক্কা দিচ্ছে না? আলটিমেটলি আমার টপ ফ্লেঞ্জ আর বটম ফ্লেঞ্জ আমার এই প্লেট মানে ওয়েবের উপরে কি অ্যাপ্লাই করতেছে? কম্প্রেশন। তো এই ওয়েবের কাজ হচ্ছে আমার এই টপ ফ্লেঞ্জ আর বটম ফ্লেঞ্জের কম্প্রেশনকে ব্যালেন্স করা প্লাস এই টপ ফ্লেঞ্জ আর বটম ফ্লেঞ্জকে একসাথে কাজ করা। কারণ তাদের মধ্যে তো কোনো কানেকশন নেই, তাদের মধ্যে একমাত্র কানেকশন হচ্ছে এই ওয়েব। এই ওয়েব তারা যখন ডিফ্লেক্ট করবে বা তারা যখন মানে লোড আসলে ডিফর্ম হবে তাদেরকে একসাথে ডিফর্ম করবে বা তারা যেন একসাথে কাজ করতে পারে। ঠিক আছে, এটা এনশিওর করার দায়িত্ব হচ্ছে কার? ওয়েবের। এখন অনেক সময় দেখা যায় যে ওয়েবের থিকনেস অনেক কম। এই ওয়েবের থিকনেস কত? মনে করেন 5 ইঞ্চি বা 10 ইঞ্চি। এই 5 ইঞ্চি থিকনেসের একটা ওয়েবের উপর যখন হিউজ পরিমাণে কম্প্রেশন আসতেছে এই টপ ফ্লেঞ্জ আর বটম ফ্লেঞ্জের কারণে এই 5 ইঞ্চি মানে ওয়েবটা দেখা যায় যে এটা নিতে পারে না, সে হচ্ছে মানে ফেল করে বা সে বাইকা যায় বা ভেঙে যায়। তো তার থিকনেস বাড়াইতে হবে। আমি যদি তার থিকনেস বাড়াই 5 ইঞ্চি থেকে বাড়ায় 10 বা 15 করে দিই হয়তো ডিজাইন ওকে, কিন্তু এই প্লেট গার্ডারের ওজন অনেক বাইরে যাবে। আমার টার্গেট হচ্ছে আমি ওজন খুব একটা বেশি বাড়াবো না, কিন্তু আমি এই আমার যে চিকন ওয়েবটা আছে এটার স্ট্রেংথ আমি বাড়াবো। তখন কি করা হয় মাঝখানে মাঝখানে কিছু এডিশনাল সাপোর্ট ইউজ করা হয়। এই এডিশনাল সাপোর্ট গুলাকে বলা হচ্ছে কি স্টিফনার। কি বলে? স্টিফেনার। স্টিফনার হচ্ছে আবার দুই রকম, একটা হচ্ছে ইন্টারমিডিয়েট স্টিফনার, একটা হচ্ছে বিয়ারিং স্টিফনার।
ইন্টারমিডিয়েট স্টিফনার কি জিনিস, বিয়ারিং স্টিফনার কি জিনিস এখন বুঝতে পারবেন, একটু মনোযোগ দেন। দেখেন এটা কি আমার টপ ফ্লেঞ্জ না, এটা কি বটম ফ্লেঞ্জ, বটম ফ্লেঞ্জ, এটা কি ওয়েব, ওয়েব, এটা কি, এগুলো হচ্ছে স্টিফেনার। স্টিফেনার। দেখেন আমার ফ্লেঞ্জ আর ওয়েব বাদেও মাঝখানে আমি আরো কিছু যে সেকশন ইউজ করলাম খারাপ হবে, ঠিক আছে, মানে লম্বালম্বি ভাবে যে সেকশন গুলো ইউজ করছি এগুলোকে বলা হচ্ছে ট্রান্সভার্স স্টিফেনার। এগুলোকে কি বলে? ট্রান্সভার্স স্টিফেনার্স। তো ট্রান্সভার্স স্টিফেনার কোনগুলো? এগুলা, এই যে এটা মনে রাখবেন যে ট্রান্সভার্স স্টিফেনার হইতে পারে দুই রকমের, একটা হচ্ছে বিয়ারিং স্টিফেনার আর একটা হচ্ছে ইন্টারমিডিয়েট স্টিফেনার। মনে থাকবে? আর লংগিটিউডিনাল স্টিফেনার তো যেগুলো হচ্ছে আনুভূমিক বা যেরকম মানে ভূমিষ্ঠতে যে 0 ডিগ্রিতে যেগুলো আছে, এই যে এগুলো হচ্ছে কি আমার লংগিটিউডিনাল স্টিফেনার। বুঝতে পারছেন? জি স্যার। এখন প্রশ্ন স্যার হচ্ছে স্টিফেনার স্যার কাজটা কি বলেছিলেন স্যার? স্টিফেনারের কাজ হচ্ছে আমার অনেক সময় এই ওয়েভের থিকনেস বাড়াইতে হয়। আমি দেখতেছি যে আমার এই যে চিকন ওয়েবটা আছে, এই ওয়েবটা হচ্ছে এই ফ্লেঞ্জগুলো থেকে যেই কম্প্রেশনটুকু আসতেছে এটা নিতে পারতেছে না, তখন ওয়েবের থিকনেস আমি বাড়াই দিলে আমার ওকে ডিজাইন ওকে, কিন্তু ওয়েবের থিকনেস বাড়াইলে কি হবে, আপনার পুরো প্লেট গার্ডারটা ওজন বেড়ে যাবে না, সেলফ ওয়েট বেড়ে যাবে। আমার টার্গেট হচ্ছে আমি প্লেট গার্ডারের সেলফ ওয়েট বাড়াবো না, কিন্তু আমি এটাকে আরো বেশি স্টেবল করব বা আরো বেশি যেন সে কম্প্রেশন নিতে পারে বা লোড নিতে পারে এটা এনশিওর করব। তখন কি করা হয়, এডিশনাল কিছু এরকম গ্যাপ দিয়ে কিছু সাপোর্ট ইউজ করা হয়, এগুলোকে স্টিফেনার বলে। স্টিফেনার যদি এরকম 90 ডিগ্রিতে থাকে তাহলে এটাকে বলা হচ্ছে ট্রান্সভার্স স্টিফেনার, আর যদি 0 ডিগ্রিতে থাকে তাহলে এটাকে বলে কি লংগিটিউডিনাল স্টিফেনার। মনে থাকবে? জি স্যার। আচ্ছা লংগিটিউডিনাল স্টিফেনার তো সেম মানে একই রকম এরকম আনুভূমিক, কিন্তু ট্রান্সভার্স স্টিফেনার আবার দুই রকম হইতে পারে। একটা কি, একটা হচ্ছে বিয়ারিং স্টিফেনার, আরেকটা কি ইন্টারমিডিয়েট। একটা হচ্ছে ইন্টারমিডিয়েট স্টিফেনার। তো কোনটাকে বিয়ারিং স্টিফেনার বলে কোনটাকে ইন্টারমিডিয়েট স্টিফেনার বলে? যদি কোনো স্টিফেনার আমার প্লেট গার্ডারের একদম শুরুতে মানে এই জায়গায় থাকে অথবা একদম শেষে মানে এই জায়গায় থাকে তাহলে এগুলাকে বলবো বিয়ারিং স্টিফেনার। বুঝতে পারছি? আমার এখানে কোনো বিয়ারিং স্টিফেনার আছে এই ছবিটাতে? না স্যার। কারণ আমার শুরুতেও কোনো স্টিফেনার নাই, শেষে কোনো স্টিফেনার নাই। আর মাঝখানে যে স্টিফেনার গুলো আছে, এই যে মাঝখানে দুইটা দেখা যাচ্ছে, এগুলাকে কি বলে? ইন্টারমিডিয়েট। ইন্টারমিডিয়েট স্টিফেনার। আচ্ছা একটা জিনিস মনে রাখবেন যে আমার যদি এই পুরো প্লেট গার্ডারটার উপরে কোনো পয়েন্ট লোড আসে, আমি হচ্ছে মনে করেন একটা গাছ লাগাইলাম, আমি এখানে একটা আমি পুলিশের চেক পোস্ট তৈরি করলাম ব্রিজের উপরে, একটা পয়েন্ট লোড আসতেছে না একদম এই জায়গাটাতে, এডিশনাল কোনো কিছু যদি আসে পয়েন্ট লোড হিসেবে, তাহলে ওই পয়েন্ট লোড বরাবর আমাকে প্রোভাইড করতে হবে বিয়ারিং স্টিফেনার। ইন্টারমিডিয়েট স্টিফেনার প্রোভাইড করতে পারবো না। মনে থাকবে? কি প্রোভাইড করতে হবে? বিয়ারিং স্টিফেনার কি ইন্টারমিডিয়েট চেয়ে একটু মোটা বা এরকম সামথিং হয়? বিয়ারিং স্টিফেনারের যে হাইট, আচ্ছা এই ছবিটা দেখেন, এই ছবিটাতে সবকিছু চিনতেছেন? জি স্যার। এই গোলাপিটা কি? Yes sir. ফ্লেঞ্জ, টপ ফ্লেঞ্জ, Top plane. এটা বটম ফ্লেঞ্জ, আচ্ছা এই নীলটা কি, সরি এই হলুদটা কি? ওয়েব, হলুদটা ওয়েব স্যার। এই নীলটা কি? এটা স্টিফেনার। এটা কোন ধরনের স্টিফেনার? Bearing sir. এটা বেয়ারিং। বিয়ারিং না স্যার, পয়েন্ট লোডের নিচে দেওয়া লাগে। দেখেন এখানে একটা ভদ্রলোক দাঁড়ায় আছে না, জি স্যার। এই ভদ্রলোককে যদি আপনি পয়েন্ট লোড চিন্তা করেন, এই ভদ্রলোক বরাবর কি দেওয়া হয়েছে? ইন্টারমিডিয়েট। এটা বিয়ারিং, এটা Bearing. বুঝছি নীল স্যার। রং না, সাইডে দেওয়া হয়েছে কেন স্যার? মানে সাইডে তো কোনো পয়েন্ট লোড নাই। কোন সাইডে কোনো পয়েন্ট লোড নেই? দুই সাইডে। এটা দুই পাশেই থাকবে, এই পাশেও থাকবে ওই পাশেও থাকবে, মাঝখানে হচ্ছে আমার ওয়েবটা আই এর মতো, আমার তো স্টিফেনার এ পাশেও আছে ওই পাশেও আছে। আচ্ছা আমি একটু পর দেখাচ্ছি আরো বুঝবেন ভালো। আচ্ছা এই সবুজ গুলাকে কি বলে? ইন্টারমিডিয়েট স্টিফেনার। এগুলাকে বলে আইএস। এবং এগুলা কি মাটির থেকে একটু আগে শেষ হয়ে গেছে না? এগুলা কি একদম নিচ পর্যন্ত আসছে? আসছে? আসে না নাই? স্যার। No sir. নিচ পর্যন্ত যায় না। এই যে লাল রঙের যে স্টিফেনার গুলো দেখতেছেন এগুলাকে কি বলে? লংগিটিউডাল। লংগিটিউডিনাল স্টিফেনার বলে। তাহলে মোটামুটি আমরা একটা প্লেট গার্ডারের সবগুলো পার্ট চিনতে পারছি। জি স্যার। আচ্ছা এবার দেখেন যে ডাউটটা ছিল আপনাদের, ডাউটটা একটু দূর করি।
স্ক্রিনে এখন কি দেখেন? স্যার একটু ভদ্রলোক দাঁড়ায় আছে। SketchUp. দেখেন এই যে এই পাশে যা আছে আমার কিন্তু এই পাশেও সেম থাকবে। আমি এখানে আঁকি নাই, কারণ মানে সেম আমার এখানে কি আছে, যেহেতু পয়েন্ট লোড আছে এই বরাবর আমার এদিকেও একটা বিয়ারিং স্টিফনার আছে, এদিকেও একটা বিয়ারিং স্টিফনার আছে। আর আমার যেখানে পয়েন্ট লোড নাই ওখানে কি ইন্টারমিডিয়েট স্টিফনার আছে, আর এই লাল গুলা তো বুঝছেনই লংগিচুডাল স্টিফনার। এখন কথা হচ্ছে আমি বিয়ারিং স্টিফনার গুলা দেখেন এই পাশে যখন একটা দিছি ঠিক ইমিডিয়েট তার উল্টা পাশে কিন্তু একটা দিছি বিয়ারিং স্টিফনার, কিন্তু যখন আমি লংগিচুডাল মানে যখন আমি ইন্টারমিডিয়েট স্টিফনার গুলা দিছি এই বরাবর কিন্তু ইন্টারমিডিয়েট স্টিফনার নাই। খেয়াল করছেন? একটু গ্যাপ দিয়ে এগুলো সবুজ হবে, এগুলো আমি কালারটা চেঞ্জ করতে ভুলে গেছি। ঠিক আছে, এই তাহলে এগুলো হচ্ছে আমাদের কি স্টিফনার, এগুলো হচ্ছে আমাদের সবুজ গুলো হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট স্টিফনার। কিন্তু জিনিসটা হচ্ছে আমি যে জায়গায় বিয়ারিং স্টিফনার ইউজ করছি, আমি যদি ডান দিকে একটা ইউজ করে থাকি বামও একটা করছি, সেম বাম দিক বরাবর, কিন্তু ইন্টারমিডিয়েট গুলো কিন্তু একদম একই বরাবর নাই। আপনি এদিকে ইউজ করছেন, আরেকটা কি করছেন তার বরাবর ইউজ করেন নাই, জিগজ্যাগ করে ইউজ করছেন। কথাটা কি বোঝা গেছে? কথাটা কি বোঝা গেছে? মানে হচ্ছে আপনি যদি টপ ভিউ চিন্তা করতেন, যদি আপনি এভাবে চিন্তা করতেন টপ ভিউ, এটা হচ্ছে আমাদের ফ্ল্যাঞ্জ, এটা হচ্ছে আমাদের ওয়েব, এখানে হচ্ছে একটা কি আছে বিয়ারিং স্টিফনার আছে একদম উপর থেকে মানে বরাবর, এখানেও একটা বিয়ারিং স্টিফনার আছে, দুই পাশে দুইটা আছে যেহেতু শুরুতে আর শেষে, এখানে একটা বিয়ারিং স্টিফনার আছে, এখানে এটা কেন দিছি, এখানে কি আসতেছিল পয়েন্ট লোড, স্যার পয়েন্ট লোড স্যার। আর এর মাঝখানে মনে করেন এখানে একটা স্টিফনার আছে এতটুকু, আবার এখানে একটা আছে, আবার এখানে একটা আছে, আবার এখানে একটা আছে, এভাবে জিগজ্যাগ করে 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 ইন্টারমিডিয়েট স্টিফনার গুলো দেওয়া হয়। এবং তাদের এই বরাবর আরেকটা কি আছে, এটা কি লংগিচুডাল স্টিফনার না? বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এখন তাহলে মোটামুটি আমরা কি আমাদের একটা পেট গার্ডারের সবগুলো পার্ট চিনতে পারছি? জি স্যার। এখন একটা জিনিস খেয়াল করেন যে আমার স্ক্রিনে কি দেখতেছেন? স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি জি স্যার। স্যার দেখা যাচ্ছে। স্ক্রিনে কি দেখা যাচ্ছে? স্যার একটা পিডিএফ। একটা পিডিএফ দেখা যাচ্ছে, হ্যাঁ। আচ্ছা দেখেন তো এখানে আমি যদি সেকশন বিবি কাটি, এই যে সেকশন বিবি কেটে আমি যদি এই দিকে দেখি তাহলে আমি এটার ক্রস সেকশনটা কেমন দেখবো একটু বলতে পারবেন? মাঝখানে উইপ স্যার আই শেপ। আই সেকশন। এটা তো হচ্ছে আমি সাইড থেকে দেখতেছি, এরকম আই শেপ তো দেখবোই অবশ্যই। আর কি পরিবর্তন দেখবো? সে একটু বক্সের মতো হবে না, ওই যে ইয়ার জন্য বিয়ারিং স্টিফনারের জন্য। আমার এখানে কি আছে, আমি এদিকে কাইটা এদিক থেকে দেখতেছি, আমার এই মাথায় বিয়ারিং স্টিফনার আছে না, জি স্যার। এরকম দেখবো, এরকম, তাই না? সেকশন জি বিবি, স্যার। এটা হচ্ছে সেকশন বিবি। আমি যদি সেকশন সিসি কাটি তাহলে কি দেখবো? সেম জিনিসটাই দেখবো, কিন্তু জিনিসটা হচ্ছে একটু এবার আর বিয়ারিংটা আসবে না আর কি স্যার। বিয়ারিংটার পরিবর্তে কি আসবে? এই যে ইন্টারমিডিয়েট। এবার কি আমি একদম নিচ পর্যন্ত আসবো নাকি আইনা একটু আগে ছেড়ে দিব? হ্যাঁ জি স্যার, একটু ছেড়ে দিন এটা কি বামে থাকলে ডান দিকেও থাকবে নাকি চেঞ্জ হবে কোনটা? স্যার, দুই দিকেই তো থাকবে না। এটা জিগজ্যাগ করে হবে বললাম না, এখানে একটা zigzag থাকবে, করে থাকবে না, একটু দূরে হবে। দূরে হবে। তো আমি যদি সেকশন সিসি মানে কাইটা দেখি, আমি দেখবো মানে
আমার এইখানে মনে করেন বাম দিকে একটা আছে, আবার ঠিক তার পিছনে ডান দিকে আরেকটা আছে না, আমার এই জি, স্যার। কি বলে স্যার দুইটাই তো দেখবো স্যার। এটাই দেখবো, হ্যাঁ পিছনেরটাও দেখবো। আচ্ছা স্যার স্যার বিয়ারিংটাও তো পুরোটা দেখা যাবে স্যার। বিয়ারিংটাও মানে পিছন দিক থেকে এটাও দেখা যাবে আসলে, হ্যাঁ এরকমই দেখা যাওয়ার কথা। আচ্ছা জি স্যার। তাহলে এই সেকশন গুলো মানে কাইটা আমরা দেখতে পারবো বা বুঝতেছি। জি আর স্যার। যদি জি, এরকম স্যার। দেখেন এখানে কি আছে, একটা লংগিটিউডিনাল স্টিফনার চলে আসছে না আবার, জি এই যে স্যার। এটা কি আমাদের লংগিটিউডিনাল স্টিফনার না? জি স্যার। যদি এটাও চলে আসে তাহলে কেমন দেখবো? তো উপরে একটা ডোজ থাকবে উপরে একটা জাস্ট লম্বা দাগ হবে পাশাপাশি। এরকম না? জি স্যার। জি স্যার। তাহলে এই ছবিগুলো আঁকতে পারবো আমরা সবাই? জি স্যার। সেকশন গুলো যদি পরীক্ষাতে দেই আঁকতে পারবেন আশা করি। আচ্ছা এই আমরা এখন হচ্ছে আমাদের একটা পেট গার্ডার ডিজাইন শুরু করতেছি, সবাই একটু মনোযোগ দিয়েন। দেখেন এই হচ্ছে আমাদের কোশ্চেন দেখা যাচ্ছে। জি স্যার। জি স্যার। ইন এ সিম্পলি সাপোর্টেড প্লেট গার্ডার স্প্যান লেন্থ এল সমান সমান কত ফিট? 150 ফিট। আপনাদের জন্য হবে 150 প্লাস লাস্ট ডিজিট অফ আইডি। লাস্ট 2 ডিজিট অফ আইডি। কি দরকার স্যার? তাহলে আমাদের স্প্যান হচ্ছে কত ফিট? আমি 150 এর জন্যই করি, 150 ফিট হচ্ছে স্প্যান লেন্থ। তারপর ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড ডব্লিউ, ইউডিএল এর মান দেয়া আছে কত? 4 কিপ পার ফিট। এটা হচ্ছে কি করবেন, এটা ধরবেন হচ্ছে 4 প্লাস লাস্ট ডিজিট অফ আইডি, লাস্ট 1 ডিজিট। মনে থাকবে? জি স্যার। আর এখানে দেখেন একটা কনসেন্ট্রেটেড লোড আছে পি, এই যে এই ভদ্রলোক এই পয়েন্টে একটা কনসেন্ট্রেটেড লোড অ্যাপ্লাই করতেছে, এই লোডটার ভ্যালু পি সমান সমান কত দেয়া আছে? 500 কিপ। এবং এই ভদ্রলোক কোথায় মানে কোথায় দাঁড়ায় আছে বলা আছে যে 500 কিপ অ্যাপ্লাইড এট এ ডিসটেন্স অফ 100 ফিট ফ্রম দ্য লেফট সাপোর্ট, মানে বাম দিকে সাপোর্ট থেকে 150 ফিট দূরে আছে, সরি 100 ফিট দূরে আছে এই ভদ্রলোক, এই যে 100 ফিট ফ্রম দ্য লেফট সাপোর্ট। তাহলে বাম দিকের এই সাপোর্টটা থেকে এই ভদ্রলোক কতটুকু দূরে আছে? 100 ফিট। 100 ফিট। আপনাকে বলা আছে আপনি এই প্লেট গার্ডারের যে স্টিলটা ইউজ করবেন, স্টিলটার কত স্টিল? A36 স্টিল। তার মানে স্টিলের এফওআই বা ইল্ড স্ট্রেসের ভ্যালু কত? 36 কেএসআই। আর আপনাকে বলছে আপনি ঝালাই করার সময় যেই ইলেকট্রোডটা ইউজ করবেন বা যে পয়সাটা ব্যবহার করবেন বা যে ধাতুটা ব্যবহার করবেন ঝালাই করার সময়, ওটা যেন E70 স্টিল হয় বা ইলেকট্রোড হয়। ঠিক আছে? আপনাকে এই ডাইমেনশন গুলা বা এই ইনফো গুলা দেওয়া আছে কোশ্চেনে, আপনাকে এখন এটা ডিজাইন করতে হবে। আচ্ছা কি বলা আছে যে পি এর মান 500 কিপ, এবং এটাও বলা আছে যে আমার এই পুরা মানে ব্রিজটার উপরে বা প্লেট গার্ডারটার উপরে একটা 4 কিপ পার ফিটের একটা ইউডিএল আছে এরকম। এতটুকু সবার ক্লিয়ার? জি স্যার। আপনারা ওই ইউডিএল এর মানটাও পাল্টাই নেবেন, আপনারা লাস্ট 2 ডিজিট অফ আইডিও চেঞ্জ করবেন, ওই যে স্প্যান লেন্থও পাল্টাবেন। আর এই যে পয়েন্ট লোড যেটা পি দেয়া আছে, এটা হচ্ছে কি আপনাদের জন্য পয়েন্ট লোড পি এর মানটা হয়ে যাবে 500 প্লাস লাস্ট 2 ডিজিট অফ আইডি। বুঝতে পারছেন? কথা কি বোঝা গেছে? ইয়েস স্যার। তাহলে জি আমার স্যার। কাছে পয়েন্ট লোড আছে, আমার কাছে ইউডিএল আছে, আমি জানি আমার স্প্যানটা কত বড়, তাহলে আমি চাইলে এখন এসএফডি বিএমডি আঁকতে পারবো। আমি চিন্তা করতেছি একটা সিম্পলি সাপোর্টেড প্লেট গার্ডার, তার মানে আমার এই বাম দিকে কি আছে? বেয়ারিং। হিঞ্জ সাপোর্ট। আর ডান দিকে কি আছে? রোলার। রোলার সাপোর্ট। রোলার সাপোর্ট। তাহলে আমি এটা আঁকি। আমার প্লেট গার্ডারটা হচ্ছে কত ফিট? 150 ফিট। এবং কি বলা আছে কোশ্চেনে? এটার উপর একটা ইউডিএল কাজ করতেছে কত? 4 কিপ পার ফিট। ইউডিএল কাজ করতেছে
4 কিপ পার ফিট, এবং বলা আছে যে আমার বাম দিকে সাপোর্ট থেকে 100 ফিট দূরে একটা কনসেন্ট্রেটেড লোড, একটা পয়েন্ট লোড আছে যেটা ভ্যালু হচ্ছে 500 কিপ। তাহলে বাম দিকে সাপোর্ট থেকে 100 ফিট দূরে একটা কি আছে, পয়েন্ট লোড বা কনসেন্ট্রেটেড লোড আছে যেটার ভ্যালু কত কিপ? 500 প্লাস 500 প্লাস কত হবে এটা আপনি আপনার জন্য করবেন, অসুবিধা নেই, আমি জাস্ট মানে আজকের ভ্যালুগুলোর জন্য করে দিচ্ছি আর কি ব্যাপারটা। আপনারা এসিপিএম রাখতে পারেন, অবশ্যই সবাই পারেন, তারপর দেখা দিচ্ছে। আচ্ছা 500 কিপ, আর ইউডিএল এর ভ্যালু কত? 4 কিপ পার ফিট। এখন আপনি যদি এই ইউডিএল কে পয়েন্ট লোডে কনভার্ট করতে চান তাহলে কত দিয়ে গুণ করতে হবে? স্যার 100 আমার ইউডিএল হচ্ছে 4 কিপ পার ফিট, আমি যদি ইউডিএল কে পয়েন্ট লোডে কনভার্ট করতে চাই 100 দিয়ে গুণ করতে হবে। পুরো লেন্থটা স্যার 4 into 150 পুরোটার উপরই আছে, তাহলে জি স্যার যেহেতু পুরোটার উপরই আছে 150 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি যদি পয়েন্ট লোডে কনভার্ট করি তাহলে 4 ইনটু 150 করলে কত হয়? 600 600 কিপ। আর এদিকে হচ্ছে আমাদের এই বাম দিকে সাপোর্ট থেকে 100 কত ফিট? 100 ফিট দূরে 100 ফিট দূরে। একটা পয়েন্ট লোড আছে, পয়েন্ট লোডটার মান কত? স্যার 500 500 কিপ। আর কিছু করতে হবে? আর তেমন কিছু নাই, এই কয়টা জিনিসই বলা আছে। এখন আমি ধরলাম এটা হচ্ছে পয়েন্ট এ, এটা হচ্ছে পয়েন্ট বি। এ পয়েন্টে যেহেতু হিন সাপোর্ট আছে, রিঅ্যাকশন আসবে কয়টা? কয়টা আসবে রিঅ্যাকশন? দুইটা। আর এ ওয়াই আর এক্স এক্স। এটা যেহেতু কি সাপোর্ট, একটা। সাপোর্ট, রিঅ্যাকশন আছে একটা আসবে স্যার। আর বি ওয়াই, ঠিক আছে। আচ্ছা আমার এখান থেকে এতটুকু কত? এতটুকু 75 75 হ্যাঁ, পুরোটা যেহেতু 150, এতটুকু হচ্ছে 75 ফিট। আর এতটুকু কত? বাকি 75 75 ফিট। আর এতটুকু কত? পুরো ছিল 150, 50 স্যার। যদি 100 হয় তাহলে একটু হচ্ছে মানে 150 ফিট, শুধু 50 না, তাই না? হ্যাঁ, Sorry, শুধু sorry, 50 শুধু হবে। 50 শুধু 50। সিওয়ান আপনারা কি বুঝতেছেন? জি স্যার। জি স্যার। ইয়েস স্যার। সিওয়ান না বুঝলে বললেন, ঠিক আছে। আচ্ছা 50 ফিট পাইলাম। এখন দেখেন আমি এখন এই ভ্যালুগুলোর জন্য আমি চাইলে এই আর এক্স, আর ওয়াই, আর বি ওয়াই এগুলোর মানগুলো বের করে ফেলতে পারি না? আমি যদি সামেশন অফ এফ এক্স করি, আলটিমেটলি দেখেন আমার এক্স অক্ষ বরাবর ফোর্স আছেই একটা, কোনটা? নাই স্যার, জিরো স্যার। এটা 0 হবে। আর এক্স, তাহলে সুতরাং আর এক্স সমান 0। তাহলে আমাদের বের করতে হবে কি? এফ ওয়াই আর y আর এ ওয়াই, আর কি বের করতে হবে? বি ওয়াই। আর বি ওয়াই, ঠিক আছে। তাহলে সামেশন অফ এফ ওয়াই যদি করি আমি, জিরো, উপরের দিকে পজিটিভ, তাহলে এফ ওয়াই করলে কি কি মানে কে কে আসবে? এই যে আর এ ওয়াই প্লাস আর বি ওয়াইটা আসবে না? দুটোই উপরের দিকে কাজ করতেছে। আর এ ওয়াই প্লাস আর বি ওয়াই, আর কে আসবে? আর = 1100 1100। এটা কি বুঝা বলছেন? এই 1100 যে আসবে এটা কি সবাই বুঝছেন? -600 -500, এই 600 ডিরেকশন নিচের দিকে, 500 ডিরেকশন নিচের দিকে। বুঝছি স্যার। তাহলে -600 -500 = 0। সুতরাং আর এ ওয়াই প্লাস আর বি ওয়াই কত? 1100। এটাকে একটা সমীকরণ দেন, সমীকরণ দিয়ে রেখা দেন। একে নাম্বার 1 সমীকরণ দিলাম, ঠিক আছে। এতটুকু বুঝছেন? জি স্যার।
এখন আমি যদি মোমেন্ট নেই তাহলে তো আমি RAY বা RBY এর যে ভ্যালু পেয়ে যাবো না? তাহলে মনে করেন এটা হচ্ছে আমার পয়েন্ট এ, এটা হচ্ছে আমার পয়েন্ট বি। আমি যদি পয়েন্ট এ তে মোমেন্ট নেই, summation of MA is equal to 0, মোমেন্টের ডিরেকশন ক্লকওয়াইজ হলে পজিটিভ। তাহলে দেখেন তো মোমেন্ট কে দিবে? এই এ পয়েন্টে এই RAY, এই RAX কোনো মোমেন্ট দিবে? না স্যার, তাহলে দুটো কোনো মোমেন্ট দিবে না। এই 500 মোমেন্ট দিবে এই পয়েন্টে, দিবে। 500 ইনটু কত হবে? ক্লকওয়াইজ ঘুরতেছে যেহেতু 75 না? জি স্যার। 500 ইন্টু 100। 500 ইনটু 100 কেন হবে? 500 তো হচ্ছে আমি UDL টাকে, তা 500 ও ইনটু 100 আচ্ছা 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 আচ্ছা, 500 ইন্টু 100 হ্যাঁ, 500 ইনটু 100 হবে এখান থেকে। স্যার আগে 600 টাকা নিলে ভালো হবে। 600 ইনটু তাহলে 600 75। ইনটু কত হবে? 75 হবে। 75। এটা হবে 600 ইনটু 75 প্লাস 500 ইনটু কত হবে? 100। বিমান আপনারা বুঝতেছেন? জি স্যার। জি স্যার। তাহলে এখান থেকে দ্রুব কত? 100 প্লাস 500 ইনটু 100 মাইনাস RBY ইনটু 150। মাইনাস RBY ইনটু 150। এখান থেকে RBY এর মান কত আসে? কত? স্যার 633.33। এত কি? ঠিক আছে, এটা হচ্ছে RBY এর মান আমরা পেয়ে গেলাম। এখন RBY এর এই মানটা যদি আমি 1 নম্বর সমীকরণে বসাই দিই, এক নম্বর সমীকরণ থেকে আমি RAY পেয়ে যাব না? সুতরাং RAY সমান সমান জি কি? স্যার। 1100 মাইনাস RBY। সুতরাং 466.67। স্যার 466.67। থ্যাংক ইউ সত্যজিৎ। তাহলে আমি RAY RBY দুটোর মানই পেয়ে গেছি না? জি স্যার। স্যার আমাদের ফিগারটা কেমন ছিল? এখানে হচ্ছে কি একটা হিম সাপোর্ট, এটা হচ্ছে সাপোর্ট এ, আর এখানে হচ্ছে একটা কি, বোলার সাপোর্ট, হচ্ছে সাপোর্ট বি। আর বলা আছে যে এখান থেকে কতটুকু দূরে? এখান থেকে হচ্ছে এটা 100 500 কিপ একটা পয়েন্ট লোড আছে 100 ফিট দূরে। 100 ফিট দূরে। আর বলা আছে যে এদিক থেকে হচ্ছে 50 ফিট। টোটালটা 150 ফিট। এবং এটাও দেওয়া আছে যে আমাদের পুরোটার উপর একটা ইউডিএল আছে, এর মান কত? 4 কি 4 কিপ পার ফিট। এখন আমরা যদি এসএফডি আঁকতে যাই, এসএফডির মান কি হবে? আমার এই পয়েন্টে এই RAY এর মান কত? এটা না দেখাচ্ছে না তো স্যার। দেখতেছেন না? স্যার আপনি কি কিছু লিখতেছেন? হ্যাঁ, দেখা যাচ্ছে না তো। একটু দাঁড়ান। স্ক্রিন এখন দেখতেছেন? ইয়েস জি স্যার, স্যার। বুঝছি স্যার। মানে 666 ফিট স্যার উপরে উঠবে স্যার। হ্যাঁ, এটা তাহলে RAY এর মান কত? 466.67। এই এতটুকু উপরে উঠবে না? জি স্যার।
466.67। এখন উপর উঠার পরে সে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত আস্তে আস্তে প্রত্যেক ফিটে 4 কিপ করে কমছে না? জি স্যার। সে তো কমবে। দেখেন আমরা জানি যে আমাদের যদি মেইন ডায়াগ্রামে ইউডিএল থাকে তাহলে এসএফডি হবে কি? এসএফডি হবে ট্রায়াঙ্গুলার আর বিএমডি হবে কি? রেক্টেঙ্গুলার। তাহলে ট্রায়াঙ্গুলার শেপ হবে, ঠিক আছে, মানলাম। সে কমতে 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 এতটুকু কমছে, বাট সে কত কমছে? সে এইখান থেকে মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত আস্তে আস্তে প্রত্যেক ফিটে 4 কিপ করে কমছে। তাহলে আমি এই মানটা কেমনে বাইর করবো? এই পয়েন্টের মানটা 466.67 মাইনাস এখান থেকে একটুকে টোটাল ডিসটেন্স কত? 100 না? 100 100 into 4 400 বাদ দিয়ে দিব। হ্যাঁ, এটা কত পাইলাম? 66.67। 67। এই পয়েন্ট আসার পরে আবার একটা ডাউনওয়ার্ড কত? 500 না? জি স্যার। তাহলে জি স্যার 66.67 থেকে যদি আমি 500 বাদ দিই কত পাবো? 433.33 -400 হবে। 33.33 হবে। তাহলে এখানে এসে একটা ডাউনওয়ার্ড, আমি নিচের দিকে চলে গেলাম নেগেটিভ সাইডে, 433.33। আবার দেখেন এই পয়েন্ট থেকে এটা মানে কমতেছে, কমতে 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 এখানে আসবে। কত করে কমতেছে? পার ফিটে 4 কিপ করে। তাহলে মানে 433.33 এর সাথে কত যোগ করলে আমি এই পয়েন্টটা পাবো? 50 × 4 মানে তাহলে এটা কত হইলো? স্যার 633 600 হ্যাঁ 600। 633.33। এখানে আসার পরে আমাদের এই আরবিওয়াই এর মান কত? 633 ছিল স্যার। স্যার জিরোতে মিলে দেব। এখানে আরবিওয়াই আছে, মানে এখানে আসার পর একটা রিঅ্যাকশনের ভ্যালু পাইলো, আরবিওয়াই এর মানটাকে পাইলো, তো প্লাস 633.33 আর এই মাইনাস এটা প্লাস অংশ 633.33 কাটাকাটি গিয়ে এটা জিরোতে এসে মিলে গেল। তাহলে আমরা এসএফডিটা বুঝছি না? জি স্যার। এবার কি আঁকবো? বিএমডি। এবার আঁকবো হচ্ছে বিএমডি। যদি বিএমডিটা আঁকতে হয় দেখেন আমি যদি এখানে বিএমডিটা আঁকি হচ্ছে বিএমডি, দেখেন আমার বিএমডি আমি এসএফডির এরিয়াগুলা মানে এরিয়া থেকে তো বিএমডি পাবো, তাই না? জি স্যার। এরিয়া তাহলে পাইলি হবে। আমাদের এই অংশটুকু, এই যে এই অংশটুকু, এটাকে এই অংশটুকুর এরিয়া কত? স্যার ট্রাপিজয়েড। এটা ট্রাপিজয়েড। আপনি চাইলে এটাকে একটা ট্রায়াঙ্গেল আর রেক্টেঙ্গেলও ভাগ করতে পারেন, অথবা ডাইরেক্ট ট্রাপিজয়েডের ক্ষেত্রফল বের করতে পারেন। আমরা জানি ট্রাপিজয়েডের ক্ষেত্রফল কি? হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। এখানে সমান্তরাল বাহু কোনটা কোনটা? এই যে এটা একটা আর এটা একটা না? জি স্যার 66.66 আর কত? 66.66। 466.66 প্লাস 66.66 হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইনটু তাদের মধ্যবর্তী উচ্চতা, স্যার। দূরত্ব। মধ্যবর্তী দূরত্ব মানে এই ডিসটেন্সটুকু লাগবে, এই যে এতটুকু, মানে দুইটা সমান্তরাল বাহুর মাঝখানের দূরত্বটুকু কত? 100। দেখেন তো ক্যালকুলেটর ইউজ করে কত আসলো এটা? কত আসছে? 26.67। 26.67। কি 26.67 আছে। আপনারা কি কেউ এই হিসাবটা মানে ঠিক করে করেন না রে বাবা? কেউ একজন? এটা করতে কতক্ষণ লাগে? 2 সেকেন্ডও লাগে না হিসাব করতে। $26,666 আসছে।
জি স্যার, না, স্যার। 26,666। জি স্যার 26,666। জি স্যার, এটা আসছে। তখন বলেন না কেন, লজ্জা লাগে? ফিট, তাহলে এই পয়েন্টার মান কত? 26,000। 26,666। এবার এটার থেকে এতটুকু বাদ যাবে না? এটা তো পজিটিভ দিকে ছিল, এটা থেকে এটা বিয়োগ করতে হবে না এই অংশটুকু। তাহলে এটা কি আরেকটা ট্রাপিজয়েড, এটার ক্ষেত্রফল কত? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। সমান্তরাল বাহু কত কত? 433.33 আর কত? 633.33। 433.33 প্লাস 633.33 ইন্টু কত? মধ্যবর্তী দূরত্ব কত তাদের মধ্যে? 50 না এখান থেকে এতটুকু? জি স্যার। 50। তাহলে দেখেন তো কত আসলো? স্যার এটাও 26,000। কাছাকাছি আসবে, মানে সেম আসার কথা। 433.33 প্লাস 433.33 ইন্টু 0.5 ইন্টু 50, 26,666। এই কাছাকাছি আসবে। ফিট। তাহলে কি হলো? তাহলে হচ্ছে এই পার্ট থেকে এই পার্ট বাদ গেলে এটা মিলে গেল, শেষ। এই আমাদের এসএফডিটা হচ্ছে কি শেপের আসলো? ট্রায়াঙ্গুলার। আর বিএফডি হচ্ছে কি রেক্টেঙ্গুলার শেপের হবে। এখানে জায়গা কম দেখে আমি ঠিকমতো রেক্টেঙ্গুলার শেপটা দেখাইতে পারি নাই। তো আপনারা আঁকার সময় মোটামুটি জায়গা নিয়ে মানে ঠিকমতো শেপটা দিয়ে নেন। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এই এতটুকু কাজ করতে পারবেন না সবাই? পারবেন? জি স্যার। চেষ্টা করবো স্যার। মানে আপনারা অবশ্যই। চেষ্টা করবেন কি, আমি কি আজকে নতুন কিছু বলছি? এসএফডি তো ছোটবেলাতে আঁকা শিখছেন। না স্যার, ঠিক আছে। জি স্যার। স্যার স্যার ওইটাই স্টেট বান না স্যার, সবুজ রঙেরটা? স্টিফনার। স্টেট বান না স্যার, ওই যে বিএমডি তে? ঠিক না। বিএমডি তে কি? সবুজটা স্যার, এটা স্টেট বান না স্যার? কোনটা স্ট্রেট বার? ভাই আরেকবার বলেন, অসুবিধা নেই। স্যার এই সোজা, স্যার এটা সোজা হবে না স্যার, এটা তো একটু সার্কেল টাইপ হয়ে গেল। কোনটা সোজা হবে? সবুজটা স্যার। সবুজটা সার্কেল টাইপেরই হবে। আমার যদি মনে নাই, আমরা তো দেখছিলাম যে আমাদের যদি সিম্পলি সাপোর্টেড বিম হয়, এরকম কোনো ইউডিএল নাই, শুধু পয়েন্ট লোড আছে, তাহলে এসএফডি হবে কিরকম? এরকম রেক্টেঙ্গুলার শেপের। জি স্যার। বিএমডি হবে কিরকম? ট্রায়াঙ্গুলার শেপের। বাট যদি মেইন ডায়াগ্রামেই আমাদের ইউডিএল থাকে প্লাস পয়েন্ট লোডও থাকে, তাহলে এসএফডি হবে ট্রায়াঙ্গুলার শেপের। আর এসএফডি ট্রায়াঙ্গুলার শেপের হইলে বিএমডি কি হবে? রেক্টেঙ্গুলার শেপের হবে, সরি প্যারাবোলিক শেপের হবে, প্যারাবোলিক শেপের। তাহলে আমাদের যেহেতু এখানে এসএফডিটা ট্রায়াঙ্গুলার শেপের, তাহলে বিএমডি কি প্যারাবোলা বা এরকম কার্ভ হবে না? জায়গা কম দেখে সোজা মনে হচ্ছে, জায়গা থাকলে আমি এটা এমনি ঘুরে রাখতাম। জি স্যার। বুঝা গেছে? জি স্যার। সবাই বুঝছেন? জি স্যার। জি স্যার। এই হচ্ছে Yes, আপনাদের sir. কোশ্চেন ক্লিয়ার? আমি কোশ্চেনটা জি, স্যার। আরেকবার একটু জি, স্যার। লেখা দিই, তারা স্যার স্ক্রিনশট নিয়ে নিছি স্যার। বোঝা না কেন? ভিডিওটা দিয়ে দিলেই হবে স্যার। এখানে কিন্তু মানে এই পয়েন্ট লোডের মান এই যে 500 কিপ, এটা কিন্তু 500 প্লাস লাস্ট 2 ডিজিট অফ আইডি হবে। আমি লেখা দিই, স্যার ফিটটা তো ঠিক থাকবে, 100 ফিট। আমি বলতেছি 500 প্লাস এই যে এই পি সমান সমান 500 প্লাস লাস্ট 2 ডিজিট। বুঝতে পারছেন? জি স্যার, মানে 100 ফিট দূরে স্যার, এটা তো ঠিক আছে নাকি? আর এই যে এটা মানে বাম দিকে সাপোর্ট থেকে 100 ফিট দূরে, এটা সেমই থাকবে। এটা যার জন্য যত হয়, বাট আপনাদের স্প্যান কিন্তু চেঞ্জ হয়ে যাবে। একজনের জন্য স্প্যান 151 হবে, একজনের জন্য 152, একজনের জন্য 172, একজনের জন্য 180, এরকম চেঞ্জ হবে। আর ইউডিএল এর মান কারো জন্য 5 কিপ পার ফিট, কারো জন্য 6 কিপ পার ফিট, কারো জন্য 7 কিপ পার ফিট, এরকম লাস্ট ডিজিটটা যোগ করবেন। আর হচ্ছে এই পি এর মান তো বুঝলেনই যে 500 প্লাস লাস্ট 2 ডিজিট। মানে এখানে মেইন কাহিনী হচ্ছে জাস্ট আপনি যখন ইয়া করবেন, এই যে পি পি হচ্ছে কি হবে? 500 প্লাস লাস্ট 2 ডিজিট। যখন এল স্প্যান 150 প্লাস লাস্ট 2 ডিজিট। আর ইউডিএল ডাব্লিউ এটা কি 4 প্লাস লাস্ট 1 ডিজিট। লাস্ট
1 ডিজিট। এগুলো কিন্তু ঠিক মতো করবেন, ঠিক আছে? ভাইবেন না যে মানে কারোটা কপি করে বসাই দিলে হয়ে যাবে। আমি কিন্তু প্রত্যেকের জন্য আলাদা আলাদা চেক করে দেখবো যে ঠিক মতো আপনি এসএফডি বিএমডি বাইর করে রিঅ্যাকশন টিঅ্যাকশন বাইর করতে পারছেন কিনা। এগুলো ছোটবেলার কাজ আমাদের, এতটুকু তো অবশ্যই পারা উচিত। জি স্যার স্যার। সব ডিটেইলসে দেওয়া লাগবে? বুঝি নাই। স্যার ক্যালকুলেশন গুলো কি এগুলো ডিটেইলসে দেওয়া লাগবে? ক্যালকুলেশন দিলে ভালো, না দিলে সমস্যা নাই। আপনার মেইন কাজ হচ্ছে আপনি আপনার এসএফডি বিএমডি প্লেট গার্ডারটা ছবিটা আঁকবেন, এই যে স্প্যান কত, তারপর হচ্ছে এরকম একটা ছবি আঁকবেন, এই যে এরকম একটা ছবি আঁকবেন, তারপর হচ্ছে এসএফডি বিএমডি আঁকবেন, তাইলেই হবে। মানে সাপোর্টের রিঅ্যাকশন গুলোর মান বের করবেন, মোমেন্টের মান বের করবেন, এসএফডি বিএমডি আইকা আপনি আমার মানে বিএমডি এর মধ্যে ম্যাক্সিমাম মুভমেন্ট কতটুকু আসছে দেখাইলে শেষ। জি স্যার। ঠিক আছে, মেইন হচ্ছে আপনার এই ডায়াগ্রাম রাখতে হবে, স্যার এটা হচ্ছে main। প্রেজেন্ট স্যার। একদম ছোট্ট কাজ, বেশি বড় কাজ না, করতে হয়তো 15 থেকে 20 মিনিট লাগবে আপনাদের। তো এটাই আপনাদের নেক্সট দিনের অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? তো যারা হচ্ছে 4-1 আপনাদেরকে হচ্ছে আমি একটা অ্যাসাইনমেন্ট নাকি ল্যাব স্যার? মানে অ্যাসাইনমেন্ট নাকি ল্যাব রিপোর্ট? ল্যাব রিপোর্ট 1 আর কি, এটাই হচ্ছে আপনাদের পেইড গার্ডারের 1 নম্বর ল্যাব রিপোর্ট, ঠিক আছে? বুঝতে পারছেন? জি স্যার। যারা হচ্ছে 4-1 আপনাদেরকে আমি একটা গুগল ড্রাইভের লিংক দিব, মানে গুগল ক্লাসরুমের লিংক দিব, ক্লাসরুমে জয়েন করবেন এই ওইখানে। তো আমি হচ্ছে অ্যাসাইনমেন্ট সাবমিট করার একটা লিংক ক্রিয়েট করে দিব। আর 3-1 আপনাদের এখন পর্যন্ত অ্যাসাইনমেন্ট মানে কত পর্যন্ত গেছে, 6 না 7? স্যার 6। তো এটার নাম্বার হবে অ্যাসাইনমেন্ট 7, ঠিক আছে? তো 4-1 আপনাদের ঘাবড়ানোর কিছু নাই। আপনারা আপনাদের মানে 7 নম্বর অ্যাসাইনমেন্ট মানে আপনাদের কয় নাম্বার অ্যাসাইনমেন্ট? আপনাদের 1 নম্বর অ্যাসাইনমেন্ট। তো আপনারা 7 মধ্যেই ওই মানে আপনারা এটাকে নাম্বার 7ই দিয়েন, তাইলে আর উল্টা পাল্টা হবে না, এটাকে আবার 1 দিয়েন। আপনারা ধরে নেবেন যে প্রথম 6টা তামজিদ স্যারকে দিবেন আর 7 নম্বর থেকে আমাকে দিচ্ছেন, ঠিক আছে? জি স্যার, অবশ্যই জি স্যার। ধরে নিব স্যার, সমস্যা নেই। স্যার ক্লাসের ভিডিও দিয়ে হ্যাঁ, ক্লাসের ভিডিও দিয়ে দিব, অসুবিধা নেই। আমাদের ক্লাসটা আজকে এখানে শেষ। আমি জাস্ট রোল কল করে আপনাদেরকে ছেড়ে দিব এখন।